সেতুতে বন্যার পানি, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ। জানাবো শেখ হাসিনাকে ডুবিয়েছেন যে 4 ব্যক্তি। এবং সর্বশেষে জানাবো আউটলুক ইন্ডিয়ার প্রতিবেদন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে যে চ্যালেঞ্জের মুখে ভারত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সেতুতে বন্যার পানি, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ। উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে হবিগঞ্জের রেল সেতু পুরোপুরি ডুবে যাওয়ার আশঙ্কায় সিলেট অঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এমন ঘোষণার পরপরই সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামে চলাচলকারী 6টি ট্রেনের যাত্রা বাতিল হয়। বাংলাদেশ রেলওয়ে শায়েস্তাগঞ্জের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী সাইফুল্লাহ রিয়াদ স্বাক্ষরিত এক বার্তায় রেল বন্ধের ঘোষণা দেওয়া হয়। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই রুটে রেল যোগাযোগ বন্ধ থাকবে বলে গণমাধ্যমকে জানান শায়েস্তাগঞ্জ জংশনে কর্মরত মাস্টার গৌরব প্রসাদ দাস পলাশ। তিনি বলেন, ভারী বর্ষণের প্রভাবে হবিগঞ্জ খোয়াই নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে। পানির স্রোত সিলেট থেকে ঢাকা চট্টগ্রাম রেলপথের খোয়াই সেতু ছুঁই ছুঁই। সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে, ফলে রেল যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত হবিগঞ্জ জেলায় অন্তত 25,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এসব এলাকার মানুষের জন্য অন্য 116টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। শেখ হাসিনাকে ডুবিয়েছেন যে 4 ব্যক্তি। আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না, আমি আত্মগোপনে আছি, ফোনে কথা বলতে পারি। নিরাপদ কোনো স্থানে আমি আপনার সঙ্গে দেখা করার চেষ্টা করব। আপনার গতিবিধি নজরদারি করা হবে, তাই আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো কিনা জানি না। এগুলো ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ তার দল আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ও সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট গোয়েন্দা সদস্যদের পাঠানো কিছু বার্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পেয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস গত এক সপ্তাহে এই ব্যক্তিদের কারো কারো সঙ্গে অপ্রকাশিত অবস্থানে দেখা করতে এবং বিএনপি ও জামাতে ইসলামের প্রতিশোধের শিকার হওয়ার শঙ্কায় আত্মগোপনে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছে। এই ব্যক্তিদের অভিন্ন কথা, হাসিনা দল ও জনগণকে পরিত্যাগ করেছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের এক নেতা বলেন, আপা আমাদের ছেড়ে গেছেন। আওয়ামী লীগের এক নেতা বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, নির্যাতন, পুলিশের নিষ্ঠুরতায় জনগণের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা আমরা বুঝেছিলাম। বিএনপিকে নির্বাচনী তরিতে উঠানো গেলে সেই ক্ষোভ হয়তো থামানো যেত, তাতে আমরাই আবার জিততে পারতাম এবং দল ক্ষমতায় থাকত। নেতাকর্মীদের পরিত্যাগ করে শেখ হাসিনার চলে যাওয়ার একই অনুভূতি শেয়ার করেছেন আরো অনেকেই। 5 আগস্টের ঘটনাবলী তারা আগে থেকে আজ করতে পারেননি। সেদিন শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বর্তমান যুক্তরাষ্ট্রে ও মেয়ে সাইমা ওয়াজেদ ভারতে রয়েছেন। আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, হাসিনার দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য এমনকি ঘনিষ্ঠ সহযোগীদেরও পুরোপুরি বিস্মিত করেছে। এক নেতা বলেন, আমরা টেলিভিশনের খবর থেকে এটা জানতে পারি, আওয়ামী লীগ সরকার পতনের জন্য আত্মগোপনে থাকা ওই নেতাদের একজন দলের অভ্যন্তরীণ একটি স্বার্থ গোষ্ঠীকে দায়ী করে বলেছেন তিনি আমাদের কথা শুনেননি। এই গোষ্ঠীকে গ্যাং অব 4 বলে আখ্যায়িত করেন অনেক নেতাদের একজন। তিনি বলেন, গোষ্ঠীটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়নি। এই 4 নেতা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আওয়ামী লীগের ওই নেতা বলেন, 4 জনের এই দল তার পতনের নেতৃত্ব দিয়েছে। এই ব্যক্তিদের উপর তার ছিল অন্ধবিশ্বাস। তার যে সহজাত রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি তাদের কারণে হারিয়েছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস গত এক সপ্তাহে এই ব্যক্তিদের কারো কারো সঙ্গে অপ্রকাশিত অবস্থানে দেখা করতে এবং বিএনপি ও জামাতে ইসলামের প্রতিশোধের শিকার হওয়ার শঙ্কায় আত্মগোপনে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছে। তাদের অভিন্ন কথা, হাসিনা দল ও জনগণকে পরিত্যাগ করেছেন। সূত্রগুলো বলছে, কৌশলে কিছু নেতা হাসিনাকে জুলাইয়ের শুরুতে ছাত্র বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান, তবে তা প্রত্যাখ্যান করেন তিনি। কফিনে শেষে পেরেকটি বসে যখন একই মাসে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা ছাত্র নেতাদের তুলে নিয়ে যান এবং ভয়ভীতি দেখিয়েও আন্দোলন কর্মসূচি প্রত্যাহারে জোরপূর্বক প্রতিশ্রুতি আদায় করে ছেড়ে দেন। এই কৌশল হিতে বিপরীত হয়ে দাঁড়ায়। কর্মসূচি প্রত্যাহারে কিভাবে জোরপূর্বক প্রতিশ্রুতি আদায় করা হয়েছে ছাত্র নেতারা সেই বিষয়ে জনসম্মুখে প্রকাশ করে দেন। এটি পরপর কিছু ঘটনার সূত্রপাত ঘটে এবং হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। শেখ হাসিনার পতনের পর জীবনের শঙ্কায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও বুদ্ধিজীবী দেশ ছেড়ে বা দেশ জুড়ে বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া ওই 626 জনের মধ্যে ছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। তাদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের 24 জন নেতা, 5 বিচারক, বেসামরিক প্রশাসনের 19 কর্মকর্তা, 28 পুলিশ কর্মকর্তা, বিভিন্ন পদের 487 জন পুলিশের সদস্য, বিভিন্ন পাবলিক
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ নানা পেশার 12 জন ও 51টি পরিবার। ঘটনাচক্রে দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে আটক হয়েছেন শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। বিদেশে যাওয়ার সময় আটক হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। হাসিনার দেশ ত্যাগের সঙ্গে সঙ্গে তার দলের জ্যেষ্ঠ নেতারা আত্মগোপন করেছেন, কেউ বা গ্রেফতার হয়েছেন। নেতারা বলেছেন 50 বছরের পুরনো যে দল টানা 15 বছরের বেশি সময় দেশ শাসন করেছে তারাই এখন অস্তিত্ব সংকটে। এ পরিস্থিতিতে দলের হাল ধরার বিষয়ে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির রিজভীর মতো কয়েকজন নেতার ভূমিকার দিকে ইঙ্গিত করেন তিনি। বলেন, খালেদা জিয়া কারাগারে থাকাকালেও তারেক রহমান বিদেশে অবস্থানকালে বিএনপির দুর্গ সামলাচ্ছেন তারা। আওয়ামী লীগের নেতাদের একজন বলেন, লোকজন এখনো ক্ষেপে আছেন, আমাদের তরফে তাদের সময় দিতে হবে। অন্তর্বর্তী সরকার বা বিএনপি কিংবা জামাতের নেতৃত্বাধীন সরকার যেই কয়েকটা বছর ক্ষমতায় থাকুক, আমাদের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা আছে, কিন্তু দীর্ঘ মেয়াদে আমাদের আবার সংগঠিত হওয়ার কথা ভাবতে হবে। আউটলুক ইন্ডিয়ার প্রতিবেদন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে যে চ্যালেঞ্জের মুখে ভারত। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। দেশে গণহত্যা চালানো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারা। এই অবস্থায় বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে তা নিয়ে। তাছাড়া দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোতেও ভারতের প্রভাব বেশি লক্ষণীয়। কাজে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে যদি ফের বাংলাদেশে পাঠিয়ে দেয় ভারত, তাহলে বাকি রাষ্ট্রপ্রধানদের কাছেও ভিন্ন বার্তা যাবে। সব মিলিয়ে এই অবস্থায় নিজেদের দেশে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে মোদী সরকার। জানিয়ে দীর্ঘ প্রতিবেদন ছেপেছে অনলাইন আউটলুক ইন্ডিয়া। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য ছাত্র আন্দোলনের শক্তি উপলব্ধি করার ক্ষেত্রে শুধু নয়াদিল্লির কূটনীতির অক্ষমতা নয়, একই সঙ্গে বাংলাদেশের রাজপথে ছাত্রদের আন্দোলনের মেজাজ মাপতেও ব্যর্থ হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। এর প্রেক্ষিতে যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে ভারতকে এখন কৌশলগত ধৈর্যের বহুবিধ পরীক্ষা দিতে হবে বলে বলা হচ্ছে প্রতিবেদনটিতে। দীর্ঘ প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভারতের সাউথ ব্লকে বর্তমানে ক্ষমতার করিডোর খুব বেশি গুঞ্জন শোনা যাবে। একটি কথা, স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্য। 2015 সালে প্রথম এই ট্রাম্পটি ব্যবহার করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ভারতের দক্ষিণ এশীয় প্রতিবেশীদের অস্থিরতা বর্ণার জন্য এটা একটা যোগ্য বাক্যাংশ। 2014 সালে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনিকে সর্বাত্মক সমর্থন দিয়েছিল ভারত। 2022 সালে শ্রীলঙ্কায় জনতার বিদ্রোহ, মালদ্বীপে ইন্ডিয়া আউট আন্দোলন, নেপালে ঘন ঘন নেতৃত্বের পরিবর্তনের ফলে এসব দেশকে হয়তো ভারত না হয়ে চীনের মুখাপেক্ষী করে ফেলেছে। পুরো অঞ্চল তা দেখেছে। নির্মমতা ঘটেছে বাংলাদেশে। এখানে ভারতের সবচেয়ে কাছের বন্ধু এবং মিত্র শেখ হাসিনাকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। যে উত্তাল পরিস্থিতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে, অথবা ছাত্রদের আন্দোলনের যে শক্তি তা আগে ভাগে অনুমান করতে অক্ষমতা দেখিয়েছে নয়াদিল্লি। এটা শুধু ভারতের কূটনীতির দুঃখজনক পরিস্থিতির প্রতিফলন ঘটায় এমন না, রাজপথের ভাব বুঝতে ব্যর্থ হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থাও। ভারত আত্মতুষ্টিতে হয়তো ভুগছিল এবং বিশ্বাস করেছিল যে শেখ হাসিনার শক্তি খাটিয়ে অতীতের মতো সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পারবেন। শেখ হাসিনা ক্রমশ তার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছিলেন, এর যে কোনো লক্ষণ দেখা যায়নি। বিষয়টি এমন নয়। সাবেক রাষ্ট্রদূত অনিল ওয়াদা বলেন, গত 2 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে ক্রমশ শেখ হাসিনার নিয়ন্ত্রণ এবং আওয়ামী লীগের দুর্বলতা বাকি বিশ্বের মতো ভারতও দেখেছে। তা সত্ত্বেও চীনকে মোকাবেলা এবং ইসলামপন্থীদের দূরে সরিয়ে রাখার জন্য তারা তাকে শেখ হাসিনার সমর্থন দেওয়ার পথ বেছে নেয়। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে ভূমিকার কারণে ভারতের সঙ্গে হাসিনা ও আওয়ামী লীগের সবসময় চমৎকার সম্পর্ক বিদ্যমান। গান্ধী পরিবারের সঙ্গে তার সম্পর্কের সমীকরণ সবার জানা, কিন্তু তিনি ঘনিষ্ঠ বন্ধন তৈরি করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। বাংলাদেশি কথিত অভিবাসীদের বিরুদ্ধে এবং ভারতের সংখ্যালঘুদের উপর আক্রমণের নির্বাচনী প্রচারণার সময় আপত্তিকর শব্দ ব্যবহার করা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো মন্তব্য বা প্রতিবাদ প্রকাশ্যে জানাননি শেখ হাসিনা। যখন আসামের নাগরিক পঞ্জি আপডেট করা হলো এবং বলা হলো অবৈধ বিদেশি নাগরিকদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে, তখনও তিনি ভারত সরকারের উপর আস্থা রাখাকেই বেছে নেন। বাংলাদেশে তখনকার পররাষ্ট্রমন্ত্রীকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিশ্চিত করেন যে এনআরসি তাদের অভ্যন্তরীণ ইস্যু, এতে বাংলাদেশ বা ঢাকার সঙ্গে সম্পর্ক কোনো প্রভাব পড়বে না। 2009 সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে
ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তারপর তিনি ওলফার যেসব নেতা বাংলাদেশে ছিলেন তাদের ভারতের হাতে তুলে দেন। এর মধ্য দিয়ে ভারতের নিরাপত্তার প্রতি তাদের সংবেদনশীলতার কারণে ভারতের সরকার এবং বিরোধীদের কাছে যথেষ্ট প্রশংসা পান তিনি। কূটনৈতিকভাবে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হল ভারতে মোদী সরকারের জন্য একটি বড় আঘাত। ক্ষমতায় থাকা গত 15 বছরে শেখ হাসিনার পেছনে পুরোটা সময়, শক্তি এবং সম্পদ ব্যয় করার পর এখন বাংলাদেশ অনুসরণ করার মতো কোনো নেতা নেই। নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এখন দায়িত্বে, এতে নয়াদিল্লি কিছুটা আশ্বস্ত হতে পারে। আন্তর্জাতিক মর্যাদা আছে ডক্টর ইউনূসের। যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ানদের সঙ্গে আছে তার ঘনিষ্ঠ সম্পর্ক। তিনি এরই মধ্যে যথার্থ বার্তা দিয়েছেন, সংখ্যালঘুদের সুরক্ষিত রাখা ও আইন শৃঙ্খলা ফেরানোর নিশ্চয়তা দিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের আতঙ্কিতদের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি ডাকেশ্বরী মন্দিরে গিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।